আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং অপেক্ষায় ছিলেন, যদিও ক্লাসটি শুরু করতে 5-7 মিনিট দেরি হয়ে গেছে, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আজকের ক্লাসে আমরা এমন কিছু শিখব যেগুলো আমাদের কাছে কঠিন লাগে অনেক সময়, বা অনেক সময় সহজ বিষয়টাই আমরা সহজভাবে শিখতে পারি না। সেই বিষয়গুলো শিখব যাতে করে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে, রাইটিং এর ক্ষেত্রে, স্পিকিং এর ক্ষেত্রে সবগুলো বিষয় যেন সহজ হয়। সাউন্ড ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। হ্যাঁ, যিনি যুক্ত হয়েছেন তিনি কমেন্ট করে জানাতে পারেন ভয়েসটা ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা, আর ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ইংরেজি হচ্ছে একটা বিদেশি ভাষা, আর এটা যদি আমরা সহজভাবে শিখি তবে কিন্তু ভালোই লাগে। আর যখন আমরা কঠিন করে শিখতে যাই, যিনি পড়ান তার কাছে হয়তো সবই সহজ লাগে, কিন্তু যারা শেখেন তাদের কাছে হয়তো বোধগম্য হয় না। আর এর জন্যই আমরা সহজ বিষয়টাও অনেক সময় বুঝতে পারি না। আজকের ক্লাসে আমরা প্রতিদিনই ব্যবহৃত হয়, অর্থাৎ যেগুলো না জানলেই নয় দৈনন্দিন জীবনে কথা বলার ক্ষেত্রে, সেই বিষয়গুলো জানবো এবং সেগুলো বাক্যে প্রয়োগ দেখব। নিজে নিজে কিভাবে হাজার হাজার বাক্য তৈরি করা যায়, সেই বিষয়গুলো আমরা আজকে ক্লাসে দেখব। সো এখন মূল ক্লাসে চলে যাই। মনে হয় অডিও বা সবকিছু ঠিকঠাক আছে। আপনারা আপনাদের পরিচিত জনদেরকে জানাতে পারেন। আর এই লাইভটি যারা শেয়ার করবেন তাদেরকে 500 ভোকাবুলারির একটি পিডিএফ ফ্রি দেওয়া হবে। সো যারা 500 ভোকাবুলারির পিডিএফটি আগে নেননি, তারা এই লাইভটি শেয়ার করে কমেন্ট করতে পারেন। আপনার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে সেই পিডিএফ ফাইলটি পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে সেটা কমেন্ট করে রাখবেন, সেটার উত্তর আমি দিয়ে দিব। বি ভার্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পড়াটা শুরু করে দেই, বাকিরা যুক্ত হতে থাকুক। বি ভার্বের ব্যবহার, অর্থাৎ বি ভার্ব কোনগুলো। বি ভার্ব এখানে দেয়া আছে, দেখেন, এম ইজ আর, আবার ওয়াজ, ওয়ার, আবার দেওয়া আছে শ্যাল বি, উইল বি। কখন কোনগুলো ব্যবহার করব? আমরা জানি আমরা যত ধরনের কাজ করি সেটা হচ্ছে 3টি কালের উপর ডিপেন্ড করে। এখন আমরা ক্লাসটি করতেছি, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্স। আমরা ক্লাসটি করার আগে যে সময়টা অপেক্ষা করতেছিলাম, বা আমাদের জীবনের যে সময়টুকু অতিবাহিত হয়ে গেছে, সেটা হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল। এবং ভবিষ্যতে আমরা যা কিছু করব সেই সবকিছুই হবে কিন্তু ভবিষ্যৎকাল বা ফিউচার সিম্পল টেন্স। অর্থাৎ টেন্স বা কালকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়, আর সেই অনুসারে আমরা বি ভার্বগুলো শিখবো যেগুলো সবচেয়ে বেশি কাজে লাগে। সো এখানে এম ইজ আর, এটার পাস্ট ফর্ম অবশ্যই দেয়া আছে ওয়াজ, ওয়ার, এবং ফিউচারে আমরা এই একই জিনিস ব্যবহার করব শ্যাল বি, উইল বির ক্ষেত্রে। এম ইজ আর বলতে আসলে কি বোঝায়? হয়, আছে, আছি, আছো, আছেন, এই বিষয়গুলো আসলে বোঝানো হয়। যেমন এমটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সবসময় আমরা মনে রাখবো আই মানে হচ্ছে আমি। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আমি একজন কৃষক, আই এম এ ফার্মার। সো আমির পরে, অর্থাৎ আয়ের পরে সবসময় আমরা কি যুক্ত করব? এম যুক্ত করব। আদারওয়াইজ আমাদের এম এর কোনো ব্যবহার নেই। সিঙ্গুলার, অর্থাৎ একটা জিনিস বোঝানোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। একজন বা যে কোনো একটি জিনিস বোঝানোর ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব। বলতে পারি হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র বা ছাত্রী। আর সব সময় মনে রাখবো আর, আরটা কখন ইউজ করব? প্লুরাল, অর্থাৎ বহু বচন। অনেক কিছু বোঝায়, অনেক কিছু ব্যক্তিও বোঝাতে পারে, বস্তুও বোঝাতে পারে। অর্থাৎ একের অধিক কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে অবশ্যই আমরা আর ব্যবহার করব। ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর ওয়াচিং দিস ক্লাস।
অর্থাৎ আরটা ব্যবহার করব সব সময় একের অধিক বা সিঙ্গুলার একটা ক্ষেত্রে ব্যবহৃত হব, সেটা হচ্ছে তুমি বোঝাতে বা আপনি বোঝাতে। অর্থাৎ ইউ এর পরে কি হয়, আর হয়। ইউ দ্বারা তুমিও বোঝানো হয়, তোমরাও বোঝানো হয়, আপনিও বোঝানো হয়, আপনারাও বোঝানো হয়। সো আশা করছি আপনারা ক্লাসটি এনজয় করছেন। এবং ওয়াজ ওয়ার কখন ব্যবহৃত হয়, কোনো কিছু অতীত হয়ে গিয়েছে, ছিল, ছিলাম, ছিলে, ছিলেন। যদি বলেন যে আমি ক্লাসের জন্য অপেক্ষা করতেছিলাম, তাহলে কি হবে, আই ওয়াজ। ওয়াজটা হচ্ছে একটি জিনিস বা একজনের ক্ষেত্রে বা একটি বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে। যদি বলি আমি ক্লাসটি করার জন্য অপেক্ষা করছিলাম বা আমি অপেক্ষা করছিলাম, আই ওয়াজ ওয়েটিং, আমি অপেক্ষা করছিলাম এই ক্লাসের জন্য, ফর দিস ক্লাস। কিন্তু যদি আমরা বলি আমরা সবাই অপেক্ষা করছিলাম, আমরা সবাই অবশ্যই একজন বোঝাচ্ছে না, অনেকজন বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ওয়ার ব্যবহার করব। উই ওয়ার ওয়েটিং ফর দিস ক্লাস। আই ওয়াজ এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। তুমি একজন ছাত্র ছিলে, বা তখন কি হবে, ইউ ওয়ার এ স্টুডেন্ট। তার মানে বি ভার্বের ব্যবহারটা এখানে আমরা বুঝে গেলাম। এখন হচ্ছে শ্যাল বি এবং উইল বি কখন হবে। শ্যাল বি এবং উইল বি তখনই হবে ভবিষ্যতে কোনো কিছু করব, হবে, থাকবে, খাবো, মানে ভবিষ্যতে কোনো কিছু করব, ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে, সেই ক্ষেত্রে আমরা শ্যাল বি বা উইল বি ব্যবহার করব। তবে মডার্ন গ্রামার অনুযায়ী আমরা শ্যাল বির ব্যবহার বা শ্যালের ব্যবহার খুব কমই লক্ষ্য করি, আমরা উইল বি বা উইলের ব্যবহার সবচেয়ে বেশি লক্ষ্য করি। আর শ্যালটা শুধুমাত্র আয়ের পরে হয়, আর আয়ের পরে যদি আমি উইলও বসাই তবুও কোনো সমস্যা নেই। অর্থাৎ আয়ের পরে আপনি যদি উইলও বসান কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা শ্যাল উইল দুটোটাই বসাতে পারবো। আমি একজন ছাত্র হব, কি হবে, আই উইল বি এ স্টুডেন্ট। আমি একজন ইঞ্জিনিয়ার হব, তখন কি হবে, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। তুমি একজন ডাক্তার হবে, ইউ উইল বি এ ডক্টর। আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। সে একজন ডাক্তার হবে, হি উইল বি এ ডক্টর। অর্থাৎ শ্যালটা শুধুমাত্র আয়ের পরে আমরা ইউজ করব, কিন্তু আপনি আয়ের পরে বা সকল ক্ষেত্রে উইল ব্যবহার করতে পারেন। আর এগুলো আপনাদের শুধুমাত্র এই ক্লাসে আপনি যদি বি ভার্ব অর্থাৎ এম ইজ আর, ওয়াজ ওয়ার, শ্যাল বি উইল বি এর ব্যবহারটা বুঝেন, ততটুকুই এনাফ। বাকিগুলো আপনি যদি নাও বুঝেন কোনো সমস্যা নেই। আশা করছি বি ভার্ব নিয়ে আপনাদের যে মোটামুটি যত ধরনের বাক্য দরকার বা স্পোকেনের জন্য, রাইটিং এর জন্য, আশা করি ক্লিয়ার হয়েছে। এরপর হচ্ছে পার্সন বা প্রোনাউন। এটা অনেক বেশি কাজে লাগবে আমরা যখন কথা বলবো, বাক্য তৈরি করব বা ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখব। সো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, এখানে সুন্দর করে সবকিছু উপস্থাপন করা আছে এবং আমি সেগুলো বর্ণনা করে দিচ্ছি। অর্থাৎ আমরা জানি পার্সন হচ্ছে ব্যক্তি, কিন্তু গ্রামারের ভাষায় পার্সনকে বলা হয় পুরুষ। পার্সন হচ্ছে তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ, এবং সেকেন্ড পার্সনকে বলা হয় মধ্যম পুরুষ, এবং থার্ড পার্সনকে বলা হয় নাম পুরুষ। প্রত্যেকটি পার্সনেরই দুটি করে রূপ রয়েছে, একটি হচ্ছে কি সিঙ্গুলার, আরেকটি হচ্ছে কি প্লুরাল। সিঙ্গুলার মানে কি, সিঙ্গুলার মানে হচ্ছে একটি বস্তু বোঝায়। আর প্লুরাল মানে কি, প্লুরাল মানে হচ্ছে একের অধিক বোঝায়, অর্থাৎ দুই বা ততোধিক বোঝায়। সেই ক্ষেত্রে আমরা কি করব, প্লুরাল ইউজ করব। এখানে সাবজেক্টিভ ফ্রম অর্থাৎ সব সময় যিনি কাজ করে বা সাবজেক্টের জায়গায় বসে, বাক্যে প্রথম বসে, সেগুলি হচ্ছে কি সাবজেক্ট। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। এটাকে
দো বলা যেতে পারে, কিন্তু যদিও বাংলাদেশে বা আমরা এটা খুব কম ইউজ করে থাকি। ইউ, তুমি ফুটবল খেলো বা তোমরা ফুটবল খেলো, ইউ কিন্তু একটা ওয়ার্ডই তুমি, তোমরা, আপনি, আপনারা বোঝায়। সে ফুটবল খেলে, এটা কিন্তু অবশ্যই কি থার্ড পারসন, অর্থাৎ সিঙ্গুলার আই, আমি, প্লুরাল হচ্ছে উই, আমরা। সিঙ্গুলার হচ্ছে ইউ বা দো, প্লুরাল হচ্ছে ইউ, তোমরা। এখানে সিঙ্গুলার হচ্ছে হি বা সি, সে বা তিনি, এর প্লুরাল ফর্মটা হচ্ছে দে। এবং সিঙ্গুলার হচ্ছে ইট, এটার প্লুরাল আসলে নেই, আমরা প্লুরাল ইউজ করব না, ইটটা সাধারণত সিঙ্গুলার ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে ইহা বোঝাতে। এবং প্রত্যেকটিরই আমাদের অবজেক্ট ফর্ম জানতে হবে। অবজেক্ট হচ্ছে বাক্যে যাদেরকে উদ্দেশ্য করে কিছু বলা হয়। যদি বলি যে আমাকে একটি কলম দেন, আমি কাকে উদ্দেশ্য করে বললাম? আপনাকে উদ্দেশ্য করে বললাম। প্লিজ গিভ মি এ পেন, আমাকে একটি কলম দেন। আমাকে এক গ্লাস পানি দাও, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এইখানে যে মিটা হচ্ছে কি অবজেক্ট, সবসময় বাক্যের শেষের দিকে অবজেক্ট বসবে। উই হচ্ছে আমরা এবং আস হচ্ছে আমাদেরকে। সবসময় খেয়াল রাখবো অবজেক্টের ক্ষেত্রে কে, 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 অর্থাৎ সব কাদেরকে আমরা কাজ করি, কাদেরকে উদ্দেশ্য করে কিছু বলি। যদি বলি তাদেরকে সাহায্য করো, প্লিজ হেল্প দেম, প্লিজ হেল্প দেম বা হেল্প দেম। তার মি হচ্ছে আমাকে আর আস হচ্ছে আমাদেরকে, ইউ হচ্ছে তোমাকে, ইউ হচ্ছে তোমাদেরকে, হিম হচ্ছে তাকে, দেম হচ্ছে তাদেরকে, ইট হচ্ছে এটাকে। এরপর পসেসিভ ফর্ম, পসেসিভ ফর্ম হচ্ছে মালিকানা বোঝায়। অনেক সময় কিন্তু আমাদের বলতে হয় এটা হচ্ছে আমার, এটা হচ্ছে তাদের, এটা হচ্ছে তোমার, এটি হচ্ছে তার। অর্থাৎ আয়ের পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই এবং উই এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার। এরপরে ইউ এর পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইউর, ইউ এর ইউর। এরপরে হচ্ছে হি বা হি এর, এখানে হি কখন ব্যবহৃত হয়? পুরুষ বা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয় হি। মেয়েদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে ব্যবহৃত হয় শি। অনুরূপভাবে হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ এবং শি এর পসেসিভ ফর্ম হচ্ছে হার। আবার খেয়াল করি দে এর পসেসিভ হচ্ছে দেয়ার, আমরা অনেক সময় বলি দেয়ার, তাদের। ইটস, এটা হচ্ছে পসেসিভ এটার। এখানে এপোস্ট্রফি থাকলে তখন ইট ইজ হয়ে যায়, আর এপোস্ট্রফি কমা যদি ইটের পরে না থাকে তখন সেটা হচ্ছে পসেসিভ ফর্ম। আমরা পসেসিভ প্রোনাউন অনেক সময় বলি এটা আমার কলম, দিস ইজ মাইন, দিস ইজ মাইন, এটি আমার। আওয়ার্স হচ্ছে আমাদের, এস যুক্ত হয়েছে শুধু, ইউর্স শুধু এস যুক্ত হয়েছে। বিষয়গুলো একই, তবে স্পোকেনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে আমাদের এই প্রথম সাবজেক্ট, অবজেক্ট এবং পসেসিভ, এগুলো সবচেয়ে বেশি ইউজ হয়ে থাকে। সো আমরা ধাপে ধাপে শিখে ফেললাম। প্রথম শিখে ফেলেছি আসলে বি ভার্ব কাকে বলা হয়। এখন আমরা শিখলাম পার্সোনাল প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন আসলে কাকে বলা হয় এটা অনেকের মনে হয়তো জানতে ইচ্ছে করছে। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে, অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দগুলো ব্যবহৃত হয় সেগুলোকেই প্রোনাউন বলা হয়। যেমন আমি আমার নাম না বলে আমি বলছি হি, আমি হি বললাম একজন ব্যক্তিকে তার নাম না বলে। প্লিজ হেল্প হিম, তাকে সাহায্য করো, আমি কিন্তু এখানে নাম বলিনি। এখানে হিমটা হচ্ছে অবজেক্ট এবং হি এর সাবজেক্ট রূপগুলো আমাদের জানা থাকতে হবে। সো এরপর আমরা পরের লেসনে চলে যাই, লেসন 9, অ্যাপ্লাই দ্য প্রোনাউন ইন সেন্টেন্সেস। আমরা এখন প্রোনাউনগুলো বাক্যে প্র্যাকটিস করব, যেগুলো আমাদের কথা বলার ক্ষেত্রে খুবই সহায়ক। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে ফেলবেন, এবং 500 শব্দার্থের একটি পিডিএফ রয়েছে, পিডিএফটি তাদেরকেই দেওয়া হবে যারা শুধু এই
পোস্টটা বা অর্থাৎ লাইভটা শেয়ার করে লিখবেন যে আমি শেয়ার করেছি, তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আর যারা পেয়েছেন তাদের তো আর নেওয়ার দরকার নেই, আর যারা পাননি মূলত তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, আমরা পর এই লেসনে দেখব যে আমরা পার্সনগুলো কিভাবে ইউজ করব। সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং পসেসিভ প্রোনাউন প্রতিটির ইউজই আমরা দেখব এবং সাথে বাংলা অর্থ দেওয়া আছে। আই এম হ্যাপি অর্থাৎ আমি কোনো কিছু হই, সেই ক্ষেত্রে আমরা এম এর ব্যবহার করে থাকি। আর এখানে এম এর ব্যবহার আমরা মূলত লক্ষ্য করব না, এটা আগেই শিখে ফেলেছি। এখন আমরা খেয়াল করব যে আই, এটা যে সাবজেক্ট, এটা আমি বলেছিলাম যে বাক্যের শুরুতে বসে সাবজেক্টিভ ফর্ম। আর অবজেক্টিভ ফর্মটা কোথায় বসে? অবজেক্টিভ ফর্মটা হচ্ছে বাক্যের শেষে বসে, এটা কিন্তু সাবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, এই আসটা হচ্ছে কি? অবজেক্ট। তার মানে আই এম হ্যাপি, শি কলস মি। আই এম হ্যাপি, আমি খুশি। শি কলস মি, সে আমাকে ডাকে। এই মিটা হচ্ছে কি? অবজেক্ট, আমাকে। আয়ের অবজেক্ট ফর্ম দেওয়া, অর্থাৎ আয়ের পসেসিভ ফর্ম কখন ইউজ করি? মালিকানা বোঝানোর ক্ষেত্রে, যখন বলি এটি আমার বই, দিস ইজ মাই বুক। যেই মোবাইলটা দিয়ে আমরা ক্লাস করছি এটা আমাদের মোবাইল বা আমার মোবাইল। আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, দিস ইজ মাই মোবাইল ফোন, দিস ইজ মাই ল্যাপটপ, দিস ইজ মাই কম্পিউটার। এই বইটি আমার, এটাও বলা যায় পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে। দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন। আমরা অবশ্যই খেয়াল রাখবো যে পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমাদের বুকটা, পসেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে বুকটা লাস্টে বসে, কিন্তু পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে দিস বুক এটা টোটালি সাবজেক্ট হিসেবে কাজ করে। আমরা বাইরে যাই, উই গো আউট, উই গো আউট, আমরা বাইরে যাই। যদি বলা হয় তারা বাইরে যায়, একইভাবে বলবো দে গো আউট, তারা বাইরে যায়। এখানে উই এর পসেসিভ ফর্ম দেওয়া আছে, আপনারা অবশ্যই লক্ষ্য করেন, আমি পড়ে পড়ে চলে যাই। দে সি আস, দে সি আস, তারা আমাকে দেখে। দ্যাট ইজ আওয়ার হাউস, এটি আমাদের বাড়ি। দ্য হাউস ইজ আওয়ার্স, বাড়িটি আমাদের। এরপর সেকেন্ড পার্সনে চলে যাই। একটা ছন্দের মাধ্যমে আপনারা মনে রাখতে পারেন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ছন্দটি হচ্ছে আমি আছি যেখানে, আমি আছি যেখানে, ফার্স্ট পার্সন সেখানে। ছন্দটা যদি লিখে রাখেন বা মনে রাখেন, পার্সন আপনার কখনোই ভুল হবে না। আমি আছি যেখানে, ফার্স্ট পার্সন সেখানে। তুমি আছো যেখানে, সেকেন্ড পার্সন সেখানে। আমিও নাই তুমিও নাই, থার্ড পার্সন সেখানে। ছন্দটা আমি একবার বুঝিয়ে দেই। আমি আছি যেখানে, ফার্স্ট পার্সন সেখানে। এইখানে দেখেন আই, এখানে আমি আছি। উই, আমরা, যখন বলি আমরা একটা কিছু করি সেখানে কিন্তু আমিও থাকি, তার মানে আমি আছি। উই হচ্ছে ফার্স্ট পার্সন। এরপর হচ্ছে এখানে মি, মিম বলতে আমাকে বোঝানো হচ্ছে অবশ্যই ফার্স্ট পার্সন। আস, আমাকে বোঝানো হচ্ছে অবশ্যই ফার্স্ট পার্সন, আমি আছি। এরপরে দেখেন মাই, আমার, এখানে অবশ্যই আমাকে ইন্ডিকেট করছে আমি আছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। আওয়ার, যত রূপ আছে সবগুলো শিখে নিন। আওয়ার, আমাদের, এখানে কিন্তু আমি আছি, এটা হচ্ছে ফার্স্ট পার্সন। এগুলো পরবর্তীতে কাজে লাগবে, সেটা আমরা তো ধাপে ধাপে দেখবো ইনশাআল্লাহ। মাইন, এখানে অবশ্যই আমার, মালিকানা বোঝাচ্ছে আমি আছি। তার মানে বুঝতেই পারছেন, আমি আছি যেখানে, ফার্স্ট পার্সন সেখানে। ছন্দের পরবর্তী অংশটুকু হচ্ছে, মধ্যের অংশটুকু হচ্ছে তুমি আছো যেখানে, তুমি আছো যেখানে, থার্ড সেকেন্ড পার্সন সেখানে। তার মানে তুমি যেখানে আছো মানে ইউ হচ্ছে তুমি বা তোমরা। তার মানে ইউ, তোমাকে, এখানে তুমি আছো, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। মানে এক কথায় ওয়াই ও ইউ যেখানে আছে সেটাই হচ্ছে সেকেন্ড পার্সন। অর্থাৎ ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন ব্যতীত সকল টেন্স, সকল পার্সনই হচ্ছে থার্ড পার্সন। অর্থাৎ আমিও নাই তুমিও নাই, থার্ড পার্সন সেখানে। দেখেন হিয়ের মধ্যে আমি আছি না, সে থার্ড ব্যক্তি মানে তৃতীয় একজন ব্যক্তি, সি, এখানে আমিও নাই তুমিও নেই, মানে আইও নেই ইও নেই।
ইট, এটি, এখানেও কিন্তু আমি নেই, তুমি নেই বা ইউ নেই এখানেও। আর সিঙ্গুলার প্লুরাল এটাও তো আমরা বুঝে গেলাম। সো আশা করি পার্সোনাল ভুল হবে না। আর এই বাক্যগুলো আপনারা সময় নিয়ে একটু জুড়ে জুড়ে পড়বেন, প্র্যাকটিস করবেন, সাথে সাথে নতুন বাক্য তৈরি করবেন। আই ওয়ান্ট ইট, আই ওয়ান্ট ইট, আমি এটি চাই। আমি তাকে চাই, সেটা ইংরেজি কি হবে? আই ওয়ান্ট হিম। আমি বইটি চাই, আই ওয়ান্ট দিস বুক। এটা হচ্ছে মূলত বেসিক ক্লাস, অর্থাৎ পরবর্তীতে আমাদের যেই মানে অ্যাডভান্স ক্লাসগুলো হবে সেগুলো যেন বুঝতে সুবিধা হয়, বা আমাদের দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন যেই বিষয়গুলো সেগুলোই পড়ানো হচ্ছে। আর আমরা বিশদভাবে জানবো টেন্সের ক্লাসে কিভাবে শত শত বাক্য তৈরি করা যায়, যে কোনো বাংলা কথাকে ইংলিশে বুঝে বুঝে তৃপ্তি সহকারে আমরা বলতে পারি। আমাদের ক্লাসের উদ্দেশ্যই হচ্ছে, অর্থাৎ ইজি ইংলিশ উইথ মুরাদের উদ্দেশ্যই হচ্ছে সবকিছু সবচেয়ে সহজে শিক্ষার্থীদের বোধগম্য করে শেখানো। একটা শিক্ষার্থী 100 বার প্রশ্ন করতে পারে, তাকে ইনশাআল্লাহ আমরা 100 বারই বোঝানোর চেষ্টা করব। সে যেন, আমরা চাই আগ্রহী শিক্ষার্থী। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমাদের ইতিমধ্যে মনে হয় 21 মিনিট হয়ে গেছে ক্লাসের। যারা, আবারও বলছি, যারা 500 ভোকাবুলারির পিডিএফটি পেতে চান তারা লাইভটি শেয়ার করে কমেন্ট করেন। লাইভ শেষ হওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে বা আপনার যদি মেসেজ অপশন চালু থাকে আপনার আইডিতে মেসেঞ্জারে দিয়ে দেওয়া হবে। আর এটা জাস্ট বলা, আপনার ইচ্ছা। হ্যাঁ, আর যারা পেয়েছেন তাদের তো আর নিতে হবে না। আমরা টেন্সের এখানে বিস্তারিত ক্লাস আছে, আমরা টেন্সের ক্লাসটা মোটামুটি শুরু করব যতটুকু শেষ করতে পারি। আর ক্লাসটা আমরা 45 মিনিটের মধ্যে ইনশাল্লাহ শেষ করব, কারণ 45 মিনিটের পরে হয়তো অনেকের ধৈর্য থাকবে না। আমরা 45 মিনিট ক্লাসটা কন্টিনিউ করব। আমরা জানি যে টেন্স হচ্ছে কি, কোন সময়ের কাজকেই আসলে টেন্স বলা হয়। ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এই টেন্স শব্দটি এসেছে। এটা আমরা একটু আগে পড়ে ফেলেছি যে টেন্স হচ্ছে কি 3 প্রকার। প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, আর পাস্ট টেন্স হচ্ছে কি অতীতকাল। পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। এখানে পজিটিভ এবং নেগেটিভ উভয় ধরনের বাক্যগুলো দেয়া আছে। আমরা এগুলো প্র্যাকটিস করব এবং প্র্যাকটিস করলে দেখব বিষয়গুলো খুব সহজ লাগছে। আর টেন্সের ক্লাসটা করার পরে আমাদের আসলে সবকিছু সহজ লাগবে। হ্যাভ অর্থ অনেকগুলো অর্থ রয়েছে, একটা অর্থ এখনই শিখে ফেলেন। হ্যাভ মানে আছে, হ্যাভ মানে খাওয়া হয়, থাকা হয়, সেগুলো অন্যান্য অর্থ হয়, সেগুলো আমরা পরবর্তীতে দেখব। হ্যাভ মানে কি থাকা বা আছে অর্থে ব্যবহৃত হয়। আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। তোমার একটি কলম আছে, ইউ হ্যাভ এ পেন। আমাদের একটি কলম আছে, উই হ্যাভ এ পেন। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে হ্যাভ এর ব্যবহার। কিন্তু যদি আমরা বলে থাকি যে তার একটি কলম আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাজ ব্যবহার করব। হি হ্যাজ এ পেন, এটা আমরা মনে রাখবো, হি হ্যাজ এ পেন। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা সব সময় ব্যবহার করব হ্যাজ। শুধুমাত্র আই এর ক্ষেত্রে মনে রাখবো, শুধুমাত্র আই এর ক্ষেত্রে সিঙ্গুলার, আই কিন্তু আমি একজন বোঝাচ্ছে, তবুও আই এর পরে হ্যাভ বসবে। আর সকল প্লুরালের পরে আমাদের হ্যাভ বসাতে হবে। তাদের একটি গাড়ি আছে, দে হ্যাভ এ কার। যখনই সিঙ্গুলার, একটু আগে আমরা নাম্বার শিখেছি, যারা পরে যুক্ত হয়েছেন অবশ্যই লাইভ শেষে ক্লাসটি করে নিবেন। সিঙ্গুলার হচ্ছে এক বচন, এখানে হি হচ্ছে একজন বোঝাচ্ছে, এর জন্য এখানে আমাদের হ্যাজ বসেছে। হি হ্যাজ এ পেন বা শি হ্যাজ এ পেন। তার একটি ল্যাপটপ আছে, সেই ক্ষেত্রে আমরা বলবো হি হ্যাজ এ ল্যাপটপ বা শি হ্যাজ এ ল্যাপটপ। হি কখন ব্যবহৃত হয় সেগুলো আলোচনা করা হয়েছে বিস্তারিত। যারা একদমই নতুন পরে যুক্ত হচ্ছেন লাইভ শেষে অবশ্যই দেখে নেবেন। আই হ্যাড এ পেন, হ্যাভ এর পাস ফ্রম মনে রাখতে হবে যে হ্যাভ এর পাস ফ্রম বা হ্যাজ এর পাস ফ্রমটা হচ্ছে হ্যাড। আমাদের খুব সহজের
একটা কথা মনে রাখবো যে হেডের কোনো পরিবর্তন নেই। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সব হেড ব্যবহার করব। আমার একটি কলম ছিল, আই হ্যাড এ পেন। আমাদের একটি গাড়ি ছিল, উই হ্যাড এ পেন। এই ক্ষেত্রে আমাদের চিন্তা করার দরকার নেই। এরপরে হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ গুলো আগে দেখছি যেন সবার বুঝতে সুবিধা হয়। ফিউচার বা ভবিষ্যৎকাল। ভবিষ্যৎকালে আই উইল, আমরা একটু আগে পড়েছি যে কখন উইল হয়, ভবিষ্যৎকালে উইল হয়। আবার দেখছি যে ভবিষ্যৎকালে কি হয়, উইল হয় বা শ্যাল হয়। এখানে আমরা শ্যালও দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে আমরা শ্যালও দিতে পারি, শ্যালও দিলে হবে, নো প্রবলেম। আই শ্যাল হ্যাভ এ পেন অথবা আই উইল হ্যাভ এ পেন, আমার একটি কলম থাকবে। আর আপনাদের বোঝার সুবিধার্থে একই বাক্যকে কিন্তু আমি দিয়েছি, যেন আপনাদের প্রথম এই ব্যতিক্রম দিলে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, কিন্তু বেসিকটা একবার মাথায় গেঁথে গেলে আপনি নিজে পড়াতে পারবেন। হ্যাঁ, আমরা নেগেটিভ করার জন্য কি করব, নেগেটিভ গুলো একটু লক্ষ্য করি। নেগেটিভ হচ্ছে না বোধক। আমার একটি কলম নেই, আই ডো নট হ্যাভ এ পেন। ডো নট কে আমরা ডোন্ট লিখতে পারি, কোনো সমস্যা নেই। এই ডো নট কে একত্রে আমরা ডিওএন কমা টিও লিখতে পারি। আই ডোন্ট হ্যাভ এ পেন, আমার একটি কলম নেই। প্রশ্ন করারটাও আমরা সাথে সাথে শিখে ফেলবো। প্রশ্ন করার ক্ষেত্রে এই ডো ভার্বটা আমরা শুধু সামনে নিয়ে আসব। ডো আই হ্যাভ এ পেন, ডো আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম আছে। আমরা এর দিকেও তাকাবো না, প্রশ্ন করার ক্ষেত্রে সরাসরি অ্যাফার্মেটিভে তাকাতে পারি। এখানে কোনো ভার্ব আছে, এখানে হ্যাভ আই এ পেন এমনি বললেও প্রশ্ন করা হয়, কিন্তু ডো দ্বারা করলে আরো স্মার্ট হয়। ডো আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে। আমার কি একটি কলম ছিল, ডিড আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম ছিল। আর ফিউচারের ক্ষেত্রে আমরা উইলটা সামনে নিয়ে এসে পড়বো। উইল আই হ্যাভ এ পেন, আমার কি একটি কলম থাকবে। আই উইল নট হ্যাভ এ পেন, আমার একটি কলম থাকবে না। শুধু আমরা ভার্বের পরে নট বসিয়ে দিয়ে আমরা না বোধক বা নেগেটিভ করে ফেলবো। আর ইন্টারগেটিভ করার সময় অবশ্যই আমরা ভার্বটা সামনে নিয়ে আসবো। এরপর হচ্ছে টেন্সের একটু বিস্তারিত আলোচনা। সেখানে আমরা টেন্সের প্রকার নিয়ে আমি কোনো কথাই বলবো না, কারণ এটা আমরা সবাই জানি। এখন আমরা টেন্স নিয়ে আসলে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো, স্পেশালি চাকরি পরীক্ষার পাশাপাশি আমাদের অ্যাডভান্স বা ব্যতিক্রমী অর্থাৎ কম্পিটিটিভ যে কোনো পরীক্ষাতে আমাদের এই কনসেপ্টটুকু পুরোপুরি জানা থাকতে হবে, না হয় আমাদের চাকরি পরীক্ষা ভালো হবে না। স্পোকেনে তো অনেক গ্রামার মিস্টেক করলেও সেটা ইন্টারন্যাশনালি সবাই বুঝে, কিন্তু আমরা যদি এই বিষয়টুকু না জানি তবে আমার মনে হয় আমরা চাকরি ক্ষেত্রে আমাদের মিসিং হবে নাম্বার। আর আমাদের মার্ক যেন মিসিং না হয় তার জন্য এই বিষয়টুকু আমাদের মাথায় রাখতে হবে যে খুব সহজে যেন আমরা এটা আয়ত্ত করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা আগেই জানি, কিন্তু এখন একটু মনোযোগ দিয়ে দেখি। যে টেন্স দ্বারা বর্তমান কালের কোনো কাজ, অভ্যাসগত কর্ম, চিরন্তন সত্য, নিকট ভবিষ্যৎ বোঝায়, এইসব ক্ষেত্রে আসলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপরে কখন এস যুক্ত হয় এবং কখন এস যুক্ত হয় না, এবং কখন আমরা ইএস যুক্ত করব, এটা অনেকেই জানি না। এই বিষয়টা আমার মনে হয় ক্লিয়ার করা দরকার। আর এর জন্যই আজকের ক্লাসটা। আমরা জানি এখানে প্রথমে সাবজেক্ট বসে। সাবজেক্ট কি একটু আগেই দেখেছি। ভার্ব কি আপনি কিছুই জানেন না, নো টেনশন। ভার্ব হচ্ছে ওই ওয়ার্ড, যেই ওয়ার্ড দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায়। এখন আমরা ভিডিওটি দেখছি, তাহলে এই দেখা ইংরেজিটা হচ্ছে ওয়াচ। আবার সি অর্থ হচ্ছে দেখা। কখন আমরা সি ইউজ করব, কখন আমরা ওয়াচ ইউজ করব। আসলেই সাধারণত যেই টেলিভিশন, সিনেমা অর্থাৎ মোবাইল, স্মার্টফোন, ল্যাপটপ এইসব বিষয়ে যখন আমরা কোনো কিছু দেখি মনোযোগ সহকারে, সেই ক্ষেত্রে আমরা ওয়াচ ইউজ করব, WATCH ওয়াচ। আর সচরাচর সাধারণত যেগুলো দেখে থাকি সেই ক্ষেত্রে আমরা সি ইউজ করব।
তার মানে ওয়াজ দ্বারা কি হচ্ছে, একটা জিনিস দেখা বোঝানো হচ্ছে, সি দ্বারা কি একটা দেখা, একটা কাজ করা বোঝানো হচ্ছে, তাহলে এটা হচ্ছে ভার্ব। সো একটা বাক্যে আমরা সরাসরি দেখতে পারি। এখানে একটা বাক্য দেখেন, হেবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কর্মের ক্ষেত্রেও কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সেগুলো আমরা সরাসরি বাক্যে প্রয়োগ দেখব। ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্যের ক্ষেত্রেও আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, এবং নিকট ভবিষ্যতের ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে এরপর হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন হচ্ছে অবজেক্টও বলতে পারেন, কমপ্লিমেন্টও থাকতে পারে। এটা হচ্ছে একটা। আরেকটা স্ট্রাকচার হচ্ছে হি সি ইট, কোনো কিছুর নাম, তার মানে সিঙ্গুলার কোনো কিছু বুঝাইলেই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। কোন টেন্সে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে এখানে লেখা আছে বিস্তারিত, আবার নিচেও এক্সাম্পলগুলো দেওয়া আছে। এখন আমরা দেখব কখন আসলে ইএস যুক্ত হয়, এটা একটু মাথায় রাখবো। ভার্বের শেষে ডাবল এস, এস এইস, জি এইস, ও এক্স, ডাবল জেড থাকলে ইএস হবে, অন্যথায় আমরা বেশিরভাগই কি এস যুক্ত করলেই হয়ে যায়। আরেকটা নিয়ম হচ্ছে ভার্বের শেষে যদি ওয়াই থাকে, ওয়াই এর পূর্বে কনসোনেন্ট থাকলে ওয়াই তুলে ইএস যুক্ত হয়, আর বাকি সকল ক্ষেত্রে আমরা এস যুক্ত হয়। তো আমরা বিষয়গুলো লক্ষ্য করি এক্সাম্পলের মাধ্যমে। আই লার্ন ইংলিশ রেগুলারলি, আমি নিয়মিত ইংরেজি শিখি, এটা হচ্ছে অভ্যাসগত সত্য, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্স পড়ার সাথে সাথে আপনাদেরকে আরেকটা বিষয় পড়ানো হবে, বা টেন্স পড়ানোর পরপরই, টেন্স পড়ানোর সাথে সাথে পড়াতে হবে, সেটা হচ্ছে আপনার কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে রূপ রয়েছে 5টি, সেই ভার্বগুলো জানা থাকতে হবে। যদিও আজকে আমরা আর 45 মিনিট ক্লাস করব, আমাদের ওইসব বিষয় নিয়ে হয়তো আলোচনা করা যাবে না। পারফেক্ট টেন্সে আমাদের ওগুলোর কাজে লাগবে। শুধু পারফেক্ট না, প্রেজেন্ট টেন্সে যেমন এই প্রেজেন্ট রূপটা বসছে ভার্বের, পাস্ট টেন্সে কিন্তু ভার্বের পাস্ট রূপটা বসবে, কন্টিনিউয়াসে কিন্তু কন্টিনিউয়াস রূপটা বসবে। সো আচ্ছা, আমরা লক্ষ্য করি, আই লার্ন ইংলিশ রেগুলারলি, আমি নিয়মিত ইংরেজি শিখি। আই টেক এক্সারসাইজ রেগুলারলি, আমি নিয়মিত ব্যায়াম করি। আই হেল্পস রেগুলারলি, আমি নিয়মিত সাহায্য করি। আই গোস টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন স্কুলে যাই। বার্ডস চির্প ইন দ্য মর্নিং, পাখি সকালে ডাকে। এই সবগুলোই হচ্ছে আমাদের অভ্যাসগত। চিরন্তন সত্য কি? দ্য রাইজেস, দ্য সান হবে, এখানে সান হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, এটা চিরন্তন সত্য। আপনারা একটু দেখে নেবেন, আমি একটু দ্রুত করে যাচ্ছি। ওয়াটার বয়েলস এট 100 ডিগ্রি সেলসিয়াস, এটা চিরন্তন সত্য, 100 ডিগ্রি সেলসিয়াস হলে পানিটা ফুটতে শুরু করে। এরপর হচ্ছে নিকট ভবিষ্যৎ, এটা খুবই গুরুত্বপূর্ণ। নিকট ভবিষ্যতে এই ব্যবহারটা আমরা অনেকেই করি না এবং জানি না, এটা আমাদের ব্যবহার করতে হবে। দ্য ট্রেন লিভস এট 7 AM টুমরো, এটা কিন্তু আপনি ফিউচারেও বলতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, নিকট ভবিষ্যৎ বাক্যগুলো আপনি ফিউচারেও বলতে পারেন, কিন্তু নিয়ার ফিউচারে যে বিষয়গুলো হয় আপনার এটা জানা থাকতে হবে। দ্য মুভি উইল স্টার্ট এট 5 o'clock দিলেও হবে, দ্য মুভি স্টার্ট এট 5 o'clock দিলেও হবে, কোনো সমস্যা নেই। আওয়ার এক্সাম বিগিনস নেক্সট উইক, এখানে কিন্তু আমরা উইল ব্যবহার করিনি, আপনি যদি উইল দিয়ে বলেন কোনো সমস্যা নেই, তবে অবশ্যই মনে রাখতে হবে উইল, শ্যাল এগুলোর পর ভার্বের বি1 বসে, আর সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভার্বের ক্লাসে এবং টেন্সের ক্লাসের পাশাপাশি। এখানে এস কেন যুক্ত হয়েছে? আওয়ার এক্সাম হচ্ছে এটা থার্ড পার্সন বা সিঙ্গুলার একটা জিনিস বোঝাচ্ছে, এর জন্য এখানে বিগিনস এর যুক্ত হয়েছে। যদি ফিউচারে বলেন সেটা কি হবে? আওয়ার এক্সাম উইল বিগিন নেক্সট উইক, এস যুক্ত হবে না। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা পড়ে ফেললাম। আমরা কি কি এই পর্যন্ত পড়লাম? আমরা আজকের ক্লাসে বি ভার্ব পড়লাম, এরপর হচ্ছে পার্সন পড়লাম, আমরা আরো পড়বো, টেন্স পড়লাম এবং টেন্স আমরা আরো পড়বো। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরপরই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এখানে ডেইলি রুটিন বর্ণনা করা আছে, এগুলো আমরা স্পেশাল ক্লাসে করব। এখন আমরা আপনারা একটু দেখে রাখেন যেন পোস্ট করে করে ক্লাসটা করতে পারেন। এগুলো সবগুলো আমাদের বর্তমান কালের বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট, দৈনন্দিন জীবনে যা করে থাকি। এরপরে এখানে পেশার নাম দেয়া আছে, এটা যেন এমন ভাবে প্র্যাকটিস করা হয় যেন আমাদের কথা বলাতে, দৈনন্দিন জীবনে কথা বলাতে আমরা কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিটে সবকিছু বর্ণনা করব। এটা আসলে ক্লাসটা স্কিপ করার না আসলে, কারণ এটা যেহেতু স্পোকেন ওরিয়েন্টেড ক্লাস বা ফ্রি হ্যান্ড রাইটিং, এটা আমরা স্কিপ করতে পারি না। তবে একটা স্ট্রাকচার দিয়ে সবগুলো মনে রাখতে পারেন, সেটা হচ্ছে কি, সাবজেক্টটা হচ্ছে সাবজেক্ট বসবে, এরপর ভার্ব বসবে, এরপর হচ্ছে অবজেক্ট, কিন্তু মনে রাখতে হবে ভার্বের সাথে কখনো এস বাই এস যুক্ত হবে। কখন যুক্ত হবে উপরে আলোচনা করা হয়েছে, যারা নতুন যুক্ত হয়েছেন দেখে নেবেন। আর আবারও বলছি, 500 ভোকাবুলারির বা শব্দ অর্থ বা শব্দ ভান্ডারের পিডিএফটি যদি আপনি ফ্রি পেতে চান, তবে অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্ট করেন। লাইভ শেষে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বা আপনার আইডির মেসেঞ্জারে দিয়ে দেওয়া হবে। তো ডেইলি রুটিনটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানলেই কিন্তু কথা বলতে পারতেছি অনর্গল, আর সেটাই দেখবো এখন আমরা এই ডেইলি রুটিন লেসনে। আমি ভোরে ঘুম থেকে উঠি। এখন অনেকেই আছেন যে শব্দ অর্থগুলো জানেন না, কোনো সমস্যা নেই, কারণ এটা হচ্ছে দুর্বলদের জন্য। আমি প্রতিটা শব্দের অর্থই বলে দিব ইনশাআল্লাহ। এখানে হচ্ছে আই মানে হচ্ছে আমি, গেট, গেট আসলে এই একটা ফ্রেজ একসাথে, একের অধিক যদি দুইটা তিনটে ওয়ার্ড একসাথে যুক্ত হয়ে যদি একটা অর্থ দেয়, সেটাকে ফ্রেজ বলা হয়। আবার ইডিয়ম কাকে বলা হয় সেটা আমরা অন্য ক্লাসে আলোচনা করব। ইডিয়ম হচ্ছে একাধিক ওয়ার্ড একসাথে হয়ে সেটার মিনিংটা না বুঝে, এক্সাক্ট মিনিংটা না বুঝিয়ে অন্য একটা অর্থ বোঝাবে, যেমন ক্যাটস এন্ড ডগস। এটা ক্যাটস এন্ড ডগস মানে হচ্ছে আসলে বিড়াল এবং কুকুর না, মুষলধারে বৃষ্টি। এখানে গেট আপ অর্থ হচ্ছে কি, গেট আপ অর্থ হচ্ছে জেগে ওঠা। তাহলে আই গেট আপ, আমি জেগে উঠি। কখন জেগে উঠি? আর্লি, আর্লি মানে হচ্ছে ভোরে, আর্লি মানে হচ্ছে ভোরে। আমি ভোরে জেগে উঠি ইন দ্য মর্নিং, সকালে, ইন দ্য মর্নিং সকালে, ইন দ্য আফটারনুন বিকালে, ইন দ্য ইভিনিং সন্ধ্যায়। এভাবে যদি প্র্যাকটিস করেন দেখবেন কোনো কিছুই আর কঠিন লাগছে না। আমাদেরকে অবশ্যই সহজ বিষয়গুলো এবং সবচেয়ে বেশি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে কথা বলতে হয় সেগুলি আগে শিখব, প্র্যাকটিস করবো। আমি আমার দাঁত এটা মাছি না, এটা হবে মাঝি, আপনারা ভুল বুঝেন না, এটা টাইপিং আসলে আমার মিস্টেক হয়েছে। হ্যাঁ, আমার কিবোর্ডে কি ইংলিশ করা, এখানে ইংলিশ করা, বুঝছেন? আচ্ছা, আপাতত আমি চেঞ্জ করছি না, আপাতত আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখানে মাঝি হবে। তবে ঠিক করেই দিই অনেকে, হ্যাঁ এখানে ঠিক করেই দিই, এখানে দাঁত মাঝি হবে। তাহলে মাজা ইংরেজি কি? ব্রাশ। আমরা যদিও ব্রাশই বলে থাকি, যে আমরা ইংরেজি ওয়ার্ডটাই আসলে ইউজ করে থাকি, বেশি ইউজ করে থাকি। আমি আমার দাঁত মাজি, মুখ ধুই। আই ব্রাশ মাই টিথ। টিট মানে কি? দাঁত। মাই অর্থ আগে শিখে ফেলেছি, আর ব্রাশ অর্থ মাজা। ওয়াশ অর্থ হচ্ছে ধোয়া। মাই ফেস হচ্ছে আমার মুখ। মালিকানা ক্ষেত্রে পসেসিভ ফর্ম, এগুলো আগে আলোচনা করা হয়েছে। আমি সকালের প্রার্থনা করি এবং আমার বিছানা গুছাই। আই সে, সে মানে আমরা জানি বলা, কিন্তু সে অর্থ প্রার্থনা করাও হয়। আমরা একটা শব্দের অর্থ যে একাধিক হয় এটা অনেকে জানি না, কনফিউশনে পড়ার কোনোই কারণ নেই, যখন যেটা সামনে আসবে সেটাই শিখে ফেলবো। মর্নিং প্রেয়ার, সকালের নামাজ বা সকালের প্রার্থনা। অ্যান্ড মেক মাই বেড, এবং বিছানা গুছাই। এটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস। ঘুম থেকে উঠে আপনি আপনার বিছানা গুছিয়ে ফেললে আপনার ব্রেন কিন্তু অ্যাক্টিভ হয়ে যায়, যে আপনি সারাদিন কাজের জন্য তৈরি হয়ে যান। যারা বিছানা গুছায় না তাদের ব্রেনে একটা সিগন্যাল যায় যে অলসতার একটা ভাব তার ব্রেনে চলে আসে, সারাদিনটা হয়তো তার একটু অলসতার মধ্যে কাটতে পারে। এটা হচ্ছে সায়েন্টিফিক্যালি। আমি গোসল করি, আই টেক বাথ। আই টেক বাথ, এই টেক অর্থ আমরা জানি নেওয়া, কিন্তু এখানে টেক বাথ মানে হচ্ছে গোসল নেওয়া, আমরা অনেক সময় বলে থাকি, বা গোসল করা। আমি সকালের নাস্তা করি। এই যে হ্যাভ অর্থ একটু আগে বলেছিলাম থাকা অর্থ ব্যবহৃত হয়, হ্যাভ অর্থ খাওয়া অর্থেও ব্যবহৃত হয়। হ্যাভ কি? খাওয়া অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। আই হ্যাভ, আমি খাই, মাই ব্রেকফাস্ট, সকালের নাস্তা।
আমি রিভিশন করি, আমার পাঠগুলো আমি রিভিশন করি। তাহলে এটি কি হবে? আই রিভাইজ, রিভাইজ মানে হচ্ছে রিভিশন করা। আই রিভাইজ, আমি রিভিশন করি মাই লেসনস, আমার পাঠগুলো। আমি পোশাক পরিধান করি, আই গেট ড্রেসড। এটা কিন্তু অনেক বেশি আমাদেরকে বলতে হয়, আই গেট ড্রেসড, আমি পোশাক পরিধান করি। পোশাক পরিধান করি, পোশাক কিন্তু আমাদের কি পরিধান করতে হয়, এখানে আমাদের পেসিভ একটা বিষয় আছে, সেটা আমরা পরবর্তী দেখবো যে কখন পেসিভ বোঝায় কখন পাস্ট বোঝায়। এরপর আমি কি করি, রুটিনটা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। এটা যদি প্র্যাকটিস করেন, আমি মনে করি আপনার ইংরেজি বলা 100% এর মধ্যে 30% বা 30% উইল কমপ্লিট, 30% পরিপূর্ণ হবে। আমি অফিসের বা স্কুলের প্রয়োজনীয় জিনিসপত্র নেই, যেটা যার জন্য যেটা গ্রহণযোগ্য সেটা ইউজ করবেন। আই টেক অফিস এসেনশিয়ালস, এসেনশিয়ালস বা স্কুল এসেনশিয়ালস, যেটা নেন সেটা ইউজ করবেন। আমি জুতা ও মোজা পরি, আই পুট অন, পুট অন মানে হচ্ছে পরিধান করা, পুট অন মানে হচ্ছে পরিধান করা। আই পুট অন, আমি পরিধান করি বা পরি, কি পরি? মাই সক্স, সক্স হচ্ছে মোজা, এন্ড হচ্ছে এবং শুজ হচ্ছে জুতা। আমি জুতা এবং মোজা পরিধান করি। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি অফিসে যাই, আই গো টু অফিস। আপনার যার যেটা প্রযোজ্য সেটা ইউজ করবেন। এরপর হচ্ছে বিকেলে আমি বন্ধুদের সাথে খেলি। ইন দ্য আফটারনুন শব্দের অর্থ হচ্ছে বিকেলে। ইন দ্য ইভিনিং শব্দের অর্থ হচ্ছে সকালে। আই প্লে, আমি খেলি। উইথ হচ্ছে সঙ্গে বা সাথে। মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। বিকেলে আমি বন্ধুদের সাথে আড্ডা দেই, তার মানে ইন দ্য আফটারনুন আই গসিপ উইথ মাই ফ্রেন্ডস। এই বাক্যটা কেন দেওয়া হয়েছে? কারণ সব সময় তো আমরা বন্ধুদের সাথে খেলি না, কখন আড্ডা দেই, তখন আমরা কিভাবে ইউজ করব তাই দেওয়া হয়েছে। সন্ধ্যায় আমি বাড়ি ফিরি, সন্ধ্যায় আমি বাড়ি ফিরি। ইন দ্য ইভিনিং আই রিটার্ন মাই হোম, ইন দ্য ইভিনিং আই রিটার্ন মাই হোম। তার মানে ইন দ্য ইভিনিং হচ্ছে সন্ধ্যায়, রিটার্ন মানে ফেরা, কোথায় ফিরি? মাই হোম, আমার বাড়িতে ফিরি। আমরা যারা মুসলমান আমরা নামাজ পড়ি, তাহলে আমি মাগরিবের নামাজ পড়ি, আই সে মাগরিব প্রেয়ার। সে এর এইখানে আপনি চাইলে পারফর্ম ইউজ করতে পারেন। আমি আমার বাড়ির কাজ করি, আই ডু মাই হোমওয়ার্ক দিতে পারেন, বা আই ফিনিশ মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ শেষ করি। আমি টিভি দেখি, আই ওয়াচ টিভি। রাতে টিভি দেখি, আই ওয়াচ টিভি এট নাইট। সন্ধ্যায় টিভি দেখি, আই ওয়াচ টিভি এট ইন দ্য ইভিনিং, সরি। আমি বিকেলে টিভি দেখি, আই ওয়াচ টিভি ইন দ্য আফটারনুন। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ একটি টেন্স শিখেই যে এত এত ইংরেজিতে বলা যায়, আমরা কিন্তু বাস্তবেই তা দেখছি। আমি ইংরেজি কার্টুন দেখতে পছন্দ করি। লাইক শব্দের অর্থ হচ্ছে কি? পছন্দ করা। বাক্যে যদি তে থাকে সেই ক্ষেত্রে আমরা একটা টু নিয়ে আসবো ভার্বের আগে। এটা মনে রাখলে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আই লাইক টু ওয়াচ, আমি দেখতে পছন্দ করি। কি পছন্দ করি? ইংলিশ কার্টুনস, ইংরেজি কার্টুনস। অবশ্যই যাদের ইংরেজিতে কথা বলা বা দক্ষতা বৃদ্ধি করার আগ্রহ রয়েছে, আপনারা অবশ্যই ইংলিশ কন্টেন্ট দেখতে পারেন বা দেখতে হবে, যার যেটা ভালো লাগে। আমি আমার রাতের খাবার খাই, তাহলে আই হ্যাভ মাই ডিনার। একটু আগে বলে ফেলেছি, হ্যাভ অর্থ খাওয়া হয়, ডিনার হচ্ছে রাতের খাবার, আর ব্রাশ অর্থ এটা আগে শিখে ফেলেছি। এগেইন হচ্ছে আবার, এগেইন হচ্ছে আবার, বাকিগুলো বলে ফেলছি আগেই। আর এখানে আই গো টু স্লিপ, আমি ঘুমাতে যাই, 11টায় ঘুমাতে যাই। আই গো টু স্লিপ এট 11 PM, আমি কয়টায় ঘুমাতে যাই? মানে 11টায়, রাত 11টায়। PM দ্বারা আসলে রাতে বোঝানো হয়, সরি রাতে না, রাতে বলতে 12টার পর। ওকে। আমি ঘুমাই এবং স্বপ্ন দেখি, আই স্লিপ অ্যান্ড ড্রিম, আই স্লিপ অ্যান্ড ড্রিম। আই স্লিপ, আমি ঘুমাই, অ্যান্ড ঘুমাইলে আমরা অবশ্যই কম বেশি স্বপ্ন দেখি, এর জন্য আমরা বলতে পারি আই স্লিপ অ্যান্ড ড্রিম, আমি ঘুমাই এবং স্বপ্ন দেখি। সো জানি না কতটুকু হয়েছে। ও আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ 44 মিনিট 30 সেকেন্ড হয়ে গেছে। আশা করি ক্লাসটি এনজয় করেছেন, এবং ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, এমন এমন অনেক কিছু শিখবেন যেগুলো হয়তো আগে আপনি জানতেন না বা এত সহজ এভাবে চিন্তা করতেন না। ক্লাসটি যদি উপকৃত
ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই মতামত দিতে পারেন। আর ফ্রি পিডিএফ যদি পেতে চান 500 শব্দের অর্থের, তাহলে অবশ্যই লাইভটি শেয়ার করে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ পাঠিয়ে দিব। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারেন বা আপনার যে আইডি দিয়ে কমেন্ট করবে সেখানে যদি মেসেঞ্জার অপশন অন থাকে আমি সেখানে পাঠিয়ে দিব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাড়া পেলে মাঝে মধ্যেই আমরা পেইড কোর্সের পাশাপাশি এই পেইড কোর্সের অংশ থেকেই কিছু কিছু আমরা লাইভ কোর্সগুলো এখানে দিব, যাতে সবাই উপকৃত হয়, সবার ইংরেজি শেখাটা স্মুথ হয়। সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।